এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। লিলি আতঙ্ক মিশ্রিত কণ্ঠে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে চোখ জোড়া এসে ছোট করে বলল, আমি তো বাড়তি কোনো জামা আনিনি চাচি, পাল্টে কি পরবো? মানে এক কাপড়ে তুই এক সপ্তাহের জন্য চাচার শ্বশুর বাড়িতে বেড়াতে চলে এলি? লিলি আমতা আমতা করে বলল। ওই আর কি। সোনিয়া আহমেদ রাগান্বিত হয়ে জুবায়ের আহমেদের কানের কাছে ছোট আওয়াজে বললেন, দেখেছো তোমার ভাইয়ের বউয়ের চালাকি? কি সুন্দর মেয়েকে এক কাপড়ে এক সপ্তাহের জন্য এখানে বেড়াতে পাঠিয়ে দিলেন। তোমার থেকে নতুন জামা কাপড় আদায় করবে বলেই এই চালাকিটা করেছে, বুঝেছো? জুবায়ের আহমেদ ইতস্তত বোধ করে পাশে দাঁড়িয়ে থাকা লিলির দিকে এক পলক তাকিয়ে সোনিয়া আহমেদের কানে কানে ফিসফিসিয়ে বিরক্তির স্বরে বললেন, সোনিয়া, না জানি কুমন্তব্য করো না তো, লিলি শুনলে কষ্ট হবে তো। লিলি সব শুনেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে চোখের জল ছাড়ছে। সোনিয়া আহমেদ মুখটা বাঁকা করে মিনমিন করে বললেন, শুনলে তো কষ্ট পাবে, তাছাড়া শুনতে পেলেই ভালো। 7 দিনের বেশি এ বাড়িতে থাকার ইচ্ছে পোষণ করবে না। জুবায়ের আহমেদ কঠিন দৃষ্টিতে সোনিয়া আহমেদের দিকে তাকালেন। জুবায়ের আহমেদের দৃষ্টিকে অগ্রাহ্য করে সোনিয়া আহমেদ লিলির সম্মুখীন হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, রেশমির একটা জামা দিব, পরে নিস। পরে না হয় গ্রামে যাওয়ার আগে তোকে আরও একটা ভালো জামা কিনে দিব। লিলি শুকনো মুখেও মলিন হাসি ফুটিয়ে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে বলল, নতুন জামা আমার লাগবে না চাচি, রেশমির কোনো পুরাতন জামা হলেও হবে। এত বছর পর চাচা চাচির কাছে বেড়াতে এসেছিস, সৌজন্যতার খাতিরে হলেও তো একটা জামা দেওয়া দরকার। জুবায়ের আহমেদ অতি বিস্ময় ভরা চোখে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে আছেন। সোনিয়া আহমেদ কপাল কুঁচকে জুবায়ের আহমেদের দিকে দৃষ্টিপাত করে বললেন, কি হলো, এত বিস্মিত হচ্ছ কেন? হাজার খানিকেরই তো ব্যাপার, জামা একটা কিনে দিলে কিচ্ছু হবে না। চলেই তো যাবে 1 সপ্তাহ পর, ফের কবে না কবে আসে। জুবায়ের আহমেদ একগাল হেসে লিলির কাঁধে হাত রেখে বললেন, তো চাচি যখন খুশি হয়ে দিতে চাইছে, তাহলে বারণ করছিস কেন? বড়রা কিছু দিতে চাইলে তো তা না করতে নেই, বেয়াদবি বোঝায়। লিলি ক্ষীণ হেসে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে চাচি, তোমার যা ইচ্ছে। অকস্মাৎ সোনিয়া আহমেদের নজর গেল লিলির হাতে থাকা ছোট ব্যাগটার দিকে। ভ্রুযুগল খরতরভাবে কুঁচকে সোনিয়া আহমেদ ব্যাগটার দিকে দৃষ্টিপাত করে বললেন, তোর হাতে এটা কিসের ব্যাগ লিলি? ঘটনার আকস্মিকতায় লিলি শুকনো ঢোক গিলে জুবায়ের আহমেদের দিকে তাকালো। জুবায়ের আহমেদ আমতামতা করে ক্ষীণ আওয়াজে সোনিয়া আহমেদকে বললেন, ও, ওটা কিছু না। আসলে লিলি ব্যাগ ভর্তি চিড়ে মুড়ি গুড় এনেছিল। অনেকটা রাস্তা তো, খেতে পেয়ে যায়, তাই এই ব্যাগটাতে করে শুকনো খাবারগুলো এনেছিল। খাওয়া শেষ, ব্যাগ এখন খালি। লিলি হ্যাঁসূচক মাথা নাড়ালো। সোনিয়া আহমেদ কৌতূহলী দৃষ্টিতে ওই ব্যাগটার দিকে হাত বাড়িয়ে বললেন, দেখি কি আছে ব্যাগটাতে। তৎক্ষণাৎ জুবায়ের আহমেদ লিলির হাত থেকে ব্যাগটা ছো মেরে কেড়ে নিয়ে অস্ফুট স্বরে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে বললেন, আরে এটাতে কি 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 দেখবে তুমি? দেখার মতো তো কিছুই নেই। ব্যাগটা বরং তুমি আমার কাছে দাও, আমার কাছেই থাকুক, মোদি খরচ আনতে সুবিধা হবে। সোনিয়া আহমেদ মুখভঙ্গি স্বাভাবিক করে বললেন, দয়া করে একটা সপ্তাহ লিলির সাথে ভালো ব্যবহার করো প্লিজ, আমার এই অনুরোধটা রাখো। লিলি সামনে থেকে সোনিয়া আহমেদকে কিছুটা দূরে টেনে এনে জুবায়ের আহমেদ মিনতি ভরা স্বরে সোনিয়া আহমেদকে ছোট আওয়াজে বললেন, ঠিক আছে, রেখে দাও। ব্যাগটা আসলেই মুদি খরচের জন্য ভালো। আমি এতটাও মনুষ্যত্বহীন না জুবায়ের। লিলি 1 সপ্তাহের জন্য বেড়াতে এসেছে, আমি আমার সাধ্যমতো চাইবো ওর সাথে ভালো ব্যবহার করতে। আর যদি খারাপ ব্যবহারের শিকার হয় লিলি, তাহলে ভাববে এই খারাপ ব্যবহারের পেছনে আমার কোনো স্বার্থ জড়িয়ে আছে। লিলির হাত ধরে সোনিয়া আহমেদ রুম থেকে প্রস্থান নিচ্ছেন আর লিলিকে উদ্দেশ্য করে বলছেন, রেশমির রুমে চল, তোর জামার ব্যবস্থা করছি।
ঠিক আছে চাচি। রেশমির ভেজানো দরজাটা খুলে সোনিয়া আহমেদ লিলিকে নিয়ে রেশমির রুমে প্রবেশ করলেন। তমসায় ঘেরা রুমটার লাইট জ্বালিয়ে সোনিয়া আহমেদ লিলির হাতটা ছেড়ে ঘুমিয়ে থাকা রেশমি আর রনককে ডেকে বললেন। রেশমি, রনক, ওঠ, দেখ কে এসেছে। রেশমি রনক নাক মুখ কুচকে চোখ বুজেই বিরক্তি ভরা স্বরে বলল, উফ আম্মু, ডাকছো কেন? কে এসেছে? গ্রাম থেকে লিলি এসেছে, তোদের জ্যাঠতো বোন। রেশমি রনক দুইজনই তড়িঘড়ি করে শোয়া থেকে ফিটফিট চোখে সম্মুখে তাকালো। লিলির মৃদু হাসি ভরা মুখটা দেখে দুইজনেই লাফিয়ে বিছানা ছেড়ে উঠে লিলিকে জাপটে ধরে বলল, আপু তুমি এতে তো তত তো আর তোমাতে দিলাম বলো। লিলি উচ্ছ্বাসিত হয়ে তাদের দুইজনকে জাপটে ধরে বলল, 5 বছর তো হবেই। লাস্ট তোমরা কোরবানি ঈদের ছুটিতে আমাদের গ্রামে গিয়েছিলে, তারপর তো আমার দেখা হয়ইনি। সোনিয়া আহমেদ হুট করেই নাক সিটকে বলে উঠলেন, বাধ্য হয়ে গিয়েছিলাম বুঝলি, তোর চাচার জন্য। গ্রামে আবার মানুষ থাকে নাকি? চড়ুই পাখির মতো দুটো রুম, ঘিনঘিনে পরিবেশ, সৌরবিদ্যুৎ, মাটির চুলা, সাথে সাথে কল, টয়লেট। লিলি মাথা নিচু করে শুকনো মুখে বলল, আমরা এখন সিলিন্ডারে রান্না করি চাচি, স্যাঁতস্যাঁতে কল, টয়লেট আর নেই। তোমাদের শহরের ওয়াশরুমগুলোর মতোই আমাদের পাকা ওয়াশরুম আছে, তবে বিদ্যুতের ব্যবস্থা এখনো হয়নি। গ্রামের লোকজন আশাবাদী খুব শীঘ্রই বিদ্যুতের ব্যবস্থা হয়ে যাবে। নিজের ভাগের অর্ধেক জমি তো তোর বাবা বেচেই দিয়েছেন, আর সেই জমি বিক্রির টাকা দিয়েই খুব ফুটানি চলছে, তাই না? দেখিস আবার তোর চাচার ভাগের জমিটাও না তোর বাবা আবার বেচে দেন। না চাচি, বাবা কেন? পৃথিবীর কেউ পারবে না চাচাকে ছাড়া চাচার জমি বিক্রি করতে। দলিল অনুযায়ী চাচাই ওই জমির মালিক, তুমি অহেতুক টেনশন করো না। সোনিয়া আহমেদ প্রসঙ্গ ঘুরিয়ে রেশমি রনককে উদ্দেশ্য করে বললেন, শোন, লিলি 1 সপ্তাহের জন্য এই বাড়িতে বেড়াতে এসেছে। বোনকে পেয়ে আবার স্কুল, প্রাইভেট, পড়ালেখা চাঙ্গে তুলে বসো না, রুটিন অনুযায়ী চলতে হবে। দুইজনই হাসি মাখা মুখে মাথা নাড়ালো। রেশমিকে উদ্দেশ্য করে সোনিয়া আহমেদ ব্যস্ত হয়ে বললেন, তোর একটা জামা দে লিলিকে, দুজনেই তো শরীরের গঠন এক। তুই শুধু লিলির থেকে 1 বছরের ছোট, আশা করছি তোর জামা লিলির গায়ে ফিট হবে। রেশমি আলমারির দিকে এগিয়ে একগাল হেসে বলল, দিচ্ছি, দাঁড়াও। রনক পেটে হাত চেপে হম্বিতম্বি হয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। হয়তো প্রাকৃতিক ডাক এসেছে। রনক মাত্র ক্লাস 5-এ উঠল, আর রেশমি নিউ 10-এ উঠেছে সবে। লিলি রনককে যাওয়ার পথে তাকিয়ে খানিক হাসলো। সোনিয়া আহমেদ লিলির সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর বড় বোন ঝুলি কেমন আছে? লিলি শুকনো হেসে বলল, কোনো রকম। দুলাভাই তো আপুকে আমাদের বাড়িতে আসতেই দেন না, আমাদের ওই বাড়িতে তেমন যাওয়া হয় না। সুখে আছে তো স্বামীর সাথে? আছে, ওই আর কি। ঠিক আছে, জামা পাল্টে নে। সোনিয়া আহমেদ হনহ নিয়ে রুম থেকে প্রস্থান নিয়ে সোজা ওনার রুমে প্রবেশ করলেন। জুবায়ের আহমেদ তন্মধ্যে লিলির সমস্ত সার্টিফিকেটগুলো নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলেছেন। সোনিয়া আহমেদ পেছন থেকে জুবায়ের আহমেদের কাঁধে হাত রেখে এক নিঃশ্বাসে গড়গড় করে বললেন, শোনো জুবায়ের, বাড়িতে মা বাবা নেই বলেই কিন্তু আমি লিলিকে 1 সপ্তাহ এই বাড়িতে থাকতে বলেছি। ফিরিয়ে এসে বাড়িতে বাড়তি লোক দেখলে কিন্তু মা বাবা ভীষণ রেগে যাবেন। তোমার ভাইয়ের মেয়েকে বলে দিও 1 সপ্তাহ পরেই যেন সে এই বাড়ি থেকে বিদায় নেয়। এই 1 সপ্তাহ আমি চেষ্টা করবো ওর সাথে ভালোভাবে ব্যবহার করতে, কিন্তু 1 সপ্তাহের বেশি হয়ে গেলে কিন্তু আমি আমার খারাপ ব্যবহারকে আটকে রাখতে পারবো না, এই বলে রাখলাম। জুবায়ের আহমেদ পিছু ফিরে তিক্ত স্বরে বললেন, সোনিয়া, এত ব্যস্ত হচ্ছ কেন? দয়া করে চুপ করো। 1 সপ্তাহ পর দেখা যাবে কি হয়। 1 সপ্তাহ পর দেখা যাবে মানে কি বলতে চাইছো তুমি? জুবায়ের আহমেদ উদাসী ভাব নিয়ে বললেন, কিছু না, লিলির হয়তো খিদে পেয়েছে, যাও রাস্তা বানাও। সোনিয়া আহমেদ রাগে গজগজ করে ওয়াশরুমের দিকে পা বাড়াচ্ছেন আর বলছেন, যত জ্বালা আমার। গ্রাম থেকে এজন আসবে সেজন আসবে, সবার থাকার জায়গা আমার মা বাবাকেই করতে হবে, তাদের আপ্যায়ন ও আমারই খেটে খুঁটে করতে হবে।
জুবাইর আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় পা ঝুলিয়ে বসে মাথা নিচু করে হতাশাগ্রস্ত হয়ে বললেন, এত সহজে হবে না রে লিলি, তোকে এই বাড়িতে রাখা, তোর স্বপ্ন পূরণে সাহায্য করা। তো চাচা হয়ে হয়তো হেরে যাবে লিলি, বাস্তবতা তো চাচাকে হারিয়ে দেবে, তোর সাথে তোকেও বাস্তবতা শিখিয়ে দেবে। লিলি জামা পাল্টে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। গাউন কখনো পরেনি লিলি, চুড়িদারে অভ্যস্ত সে। রেশমি ড্রেসটা একদম ফিটফাটভাবে লিলির গায়ে লেগেছে। রেশমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করে মুগ্ধ দৃষ্টিতে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, ওয়াও আপু, ব্ল্যাক গাউনে তোমাকে জাস্ট ফাটাফাটি লাগছে। শুভ্র শরীরে কৃষ্ণ রং, এবার বুঝো কত ভালো কম্বিনেশন। লিলি লজ্জামাখা হাসি দিয়ে মাথাটা নিচু করে বলল, ধ্যান, কি যে বলো রেশমি, এই জামাটায় আমার থেকে বেশি তোমাকে ভালো মানাবে। তুমিও তো শুভ্রপরী। রেশমি তোয়ালে হাতে নিয়ে পেছন থেকে লিলির কাঁধে মাথা রেখে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে আমার চেয়ে এই ড্রেসটাতে তোমাকে ভালো মানাচ্ছে। লিলি চোখ তুলে দুইজনের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মৃদু হাসল। তন্মধ্যেই সোনিয়া আহমেদ রেশমির রুমে প্রবেশ করে জোরপূর্বক হেসে লিলিকে উদ্দেশ্য করে বললেন, লিলি শুনছিস? লিলি তড়িঘড়ি করে সোনিয়া আহমেদের দিকে এগিয়ে এলো। সোনিয়া আহমেদ লিলির কাঁধে হাত রেখে ইতস্তত ভঙ্গিতে বললেন, একটু রান্নাঘরে আসবি, পরোটা বানাতে হবে। আসলে আমি একা হাতে পারছি না, তার মধ্যে মাও বাড়িতে নেই। তুমি এত ইতস্তত বোধ করছো কেন চাচি? বাড়িতে তো আমি রোজই কত কাজ করতাম, এখানে না হয় তোমাকে একটু সাহায্য করলাম, এতে এত ইতস্তত বোধ করার কি আছে? উফ বাচালি, চল তাহলে রান্নাঘরে। রেশমি ওনাদের পিছু পিছু রান্নাঘরের দিকে অগ্রসর হতে সোনিয়া আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে রেশমির দিকে তাকিয়ে বললেন, এই তুই কোথায় যাচ্ছিস? রনকে নিয়ে পড়তে বস। আজও যদি ববি তোদের পড়া নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন করে না, তখন বুঝবি মজা। রেশমি ভয়ে শুকনো ঢোক গিলে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লিলি জিজ্ঞাসু দৃষ্টিতে সোনিয়া আহমেদকে বলল, ববি? ববি ওদের প্রাইভেট টিউটর, তুই চিনবি না। আধা ঘন্টার মধ্যে গরম গরম পরোটা বানিয়ে লিলি খাবার টেবিলে পরিবেশন করে দিল। সাথে অমলেটও আছে। রেশমি রনক পড়ার টেবিল ছেড়ে খাবার টেবিলে চলে এলো। জুবাইর আহমেদ পত্রিকা পড়া ছেড়ে খাবার টেবিলে চলে এলেন। লিলি রান্নাঘরে সোনিয়া আহমেদের পাশে দাঁড়িয়ে আছে। ফুটন্ত পানিতে চা পাতা ছেড়ে সোনিয়া আহমেদ ব্যস্ত ভঙ্গিতে লিলিকে উদ্দেশ্য করে বললেন, তুই গিয়ে খেতে বস, আমি চাটা নিয়ে আসছি। থাক না চাচি, তুমি এলেই একসাথে খাবো। তখনই জুবাইর আহমেদ লিলিকে ডেকে বললেন। লিলি আয়, খেতে বস। লিলি তড়িঘড়ি করে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো। জুবাইর আহমেদ ওনার পাশের চেয়ারটা টেনে মৃদু হেসে লিলিকে বললেন, বস। লিলি চেয়ারটা টেনে বসতেই কেউ সদর দরজায় কলিং বেলটা বাজালো। রান্নাঘর থেকে সোনিয়া আহমেদ লিলিকে ডেকে বললেন, লিলি দেখ তো কে এসেছে, তুই তো এখনো খেতে বসিসনি। যাচ্ছি চাচি। লিলি দ্রুত পায়ে হেঁটে সদর দরজাটা খুলে দিতে ববির গৌরবর্ণ আদলের শান্ত মুখটা লিলির দু চোখের মণিতে স্পষ্ট হলো। ববি অপলক দৃষ্টিতে লিলির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। লিলির নজর কাড়া রূপ ববিকে মন্ত্রমুগ্ধের মতন টানছে। মৌনতা কাটিয়ে লিলি বিস্মিত চোখে বেশ উচ্ছ্বাসিত হয়ে ববির দিকে তাকিয়ে বলল, ববি ভাই। ববি ধ্যান কাটিয়ে ব্যতিব্যস্ত স্বরে লিলিকে বলল, কি অবস্থা আপনার? সোনিয়া আন্টি আপনাকে মেনে নিয়েছে তো? লিলি চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখল সোনিয়া আহমেদ খুব মনোযোগ দিয়ে চা বানাচ্ছেন। তাড়াহুড়ো করে লিলি ববির কানের কাছে ফিসফিস করে বলল, চাচা বলেছে আমি এক সপ্তাহের জন্য বেড়াতে এসেছি, বেড়ানো হলেই আমি চলে যাব, তাই চাচি আমাকে এত জলদি মেনে নিয়েছেন। মানে তাহলে আপনার সব স্বপ্ন শেষ? না, চাচা বলেছে আস্তে ধীরে চাচিকে ম্যানেজ করে নেবেন।
ববি আরও কিছু বলতে যাবে তার পূর্বেই খাবার টেবিল থেকে রেশমি রনক ভয়ার্ত স্বরে বলে উঠল, তার এতে তার। রান্নাঘর থেকে সোনিয়া আহমেদ হম্বিতম্বি হয়ে সদর দরজার কাছে ছুটে এসে ববির দিকে তাকিয়ে ক্ষীণ হেসে বললেন, কি ব্যাপার ববি, তুমি হঠাৎ এ সময়? ববি থতমত খেয়ে পেছনের চুলগুলো টেনে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, শেট, কিভাবে বলি আন্টিকে আমি কেন এসেছি? আমি তো আসলে লিলির অবস্থা জানতে এসেছি। অল্প সময় চুপ করে ববি আবার বলল, দেখি মিথ্যার আশ্রয় নিয়ে কি হয়। জোরপূর্বক হেসে ববি সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে বেশ স্বাভাবিক স্বরেই বলল, আসলে আন্টি, গতকাল রেশমি রনককে পড়াতে এসে হয়তো ভার্সিটির ফর্ম ফিল আপের কাগজটি ভুলবশত ফেলে রেখে গিয়েছি। সেটাই খুঁজতে এলাম, ভার্সিটিতে শো করাতে হবে। ও আচ্ছা, এ ব্যাপার। এসো এসো, ভেতরে এসো, স্টাডি রুমে বসো, আমি খুঁজে দেখছি রিসিপ্টটা। লিলিকে ববির সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সোনিয়া আহমেদ রাগান্বিত হয়ে লিলির কানে ফিসফিসিয়ে বললেন, তুই এখানে কি করছিস? খেতে বস, যা। লিলি মাথা নিচু করে দ্রুত পায়ে হেঁটে খাবার টেবিলে বসে গেল। সোনিয়া আহমেদ রান্নাঘরে যেতেই জুবায়ের আহমেদ হুড়মুড়িয়ে বসা থেকে উঠে ব্যাকুল হয়ে ববির সম্মুখীন হয়ে বললেন, ববি, তুমি যে আগে থেকে লিলিকে চেনো, লিলির কোন উদ্দেশ্যে এখানে আসা সবই জানো। এই ব্যাপারগুলো সোনিয়াকে ভুল করেও জানতে দিও না প্লিজ। আমি চেষ্টা করবো আস্তে ধীরে সবকিছু সামনে আনার। আপাতত মেয়েটা নিরাপদে কয়েকটা দিনের বাড়িতে থাক। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল, ভুল ক্রমেও আমি আন্টিকে এসব শেয়ার করব না। সোনিয়া আহমেদকে চা নিয়ে আসতে দেখে জুবায়ের আহমেদ গলা খাকিয়ে ববিকে বললেন, ববি এসো, খেতে বসো, একদম সঠিক সময় এসছো তুমি। আসলে আঙ্কেল, আমি একটা দরকারেই অসময়ে এসেছি। তাছাড়া আমি বাড়ি থেকে নাস্তা করেই বের হয়েছি। সোনিয়া আহমেদ কাপে চা ঢেলে ববির হাতে কাপটা ধরিয়ে দিয়ে মিষ্টি হেসে বললেন, নাও চাটা খাও, বসো আগে। ববি অপারক হয়ে চা নিয়ে খাবার টেবিলে বসতেই রেশমি রনক খাবার ছেড়ে উঠে নতজানু হয়ে ববিকে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খাবার ছেড়ে উঠলে কেন? বসো, খাও। দুইজনেই আবার খাবার টেবিলে বসে পড়ল। লিলি পরোটা মুখে দিয়ে ববিকে ইশারা করে কিছু বলছে। ববি বুঝতে না পেরে বারবার কৌতূহলী দৃষ্টিতে লিলির দিকে তাকাচ্ছে। সোনিয়া আহমেদ স্টাডি রুমের দিকে যেতেই লিলি বসা থেকে উঠে ববির চেয়ারের পাশাপাশি দাঁড়িয়ে ছোট আওয়াজে বলল, শার্টের বোতামগুলো এলোমেলোভাবে লাগিয়েছেন আপনি, ঠিকভাবে লাগান, বিশ্রী লাগছে দেখতে। ববি শার্টের দিকে তাকিয়ে দেখল আসলেই বোতামগুলো ঠিকভাবে লাগানো হয়নি। তাড়াহুড়ো করে ববি পিছু ফিরে শার্টের বোতামগুলো ঠিকভাবে লাগাতে ব্যস্ত হয়ে পড়ল আর আনমনে বলে উঠল, আসলে আপনার খবর জানার জন্য আমি এতটাই ব্যাকুল হয়ে পড়েছিলাম যে শার্টের বোতামগুলো ঠিকভাবে লাগানো হয়নি। তার মধ্যে এও ভুলে গিয়েছিলাম যে আজ ফ্রাইডে, ভার্সিটি বন্ধ। লিলি বিস্মিত হয়ে চোখজোড়া প্রকাণ্ড করে ববির সম্মুখে দাঁড়িয়ে বলল, মানে আমার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন মানে? থতমত খেয়ে ববি অস্থির চাহনিতে লিলির দিকে তাকিয়ে বলল, না মানে কিছু না, আমি তো এসেছিলাম রিসিট নিতে। কি থেকে কি বলে ফেলেছি, মতিভ্রম হয়েছে বোধহয়। মতিভ্রম? আপনার মাথা কি সত্যি আওলা গেছে? ববি জোরপূর্বক হেসে বলল, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মতিভ্রম মানেই আউল না, ইটস মিন খানিকের জন্য মস্তিষ্কের তরঙ্গ থেমে যাওয়া। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তন্মধ্যে স্টাডি রুম থেকে সোনিয়া আহমেদ খানিক চেঁচিয়ে বললেন, ববি কই, কোনো রিসিটই তো খুঁজে পেলাম না, তুমি এসে একটু দেখবে? লিলির পাশ কাটিয়ে ববি স্টাডি রুমে এলো। অস্থিরতা নিয়ে ববি খানিক ইতস্ততা বোধ করে সোনিয়া আহমেদকে বলল, আন্টি থাক, খুঁজে পাচ্ছেন না যেহেতু নিশ্চয়ই অন্য কোথাও ভুলবশত রিসিটটা পড়ে গিয়েছে। সন্দেহবশত আসলে এই বাড়িতে আসা, বাড়িতে আরও একবার চেক করলে হয়তো পাওয়াও যেতে পারে।
ববি দম নিয়ে ফির বলল, এই অসময়ে এসে আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত আন্টি। সোনিয়া আহমেদ মৃদু হেসে ববির সম্মুখে দাঁড়িয়ে বললেন, আরে ববি, এত ব্যস্ত হচ্ছ কেন? তোমার হঠাৎ আগমনে আমরা কোনো রূপ বিব্রত হইনি, উল্টে ভালো লেগেছে। তবে আমি দুপুরে রুম ঝাড়ু দেওয়ার সময় আরও একবার পুরো রুমটা চেক করে নেব, ঠিক আছে? যদি রিসিপ্টটা পেয়ে যাই তাহলে তো ভালোই, কাল পড়াতে এসে নিয়ে যাবে। জি আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। চাটা খেয়েছো তো? ববি পিছনের চুলগুলো টেনে আমতামতা করে বলল, না আসলে খাওয়া হয়নি। ইস, চাটা হয়তো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, কি যে করো। সোনিয়া আহমেদ ববিকে পাশ কাটিয়ে ডাইনিং টেবিলের সম্মুখে অগ্রসর হচ্ছেন আর ববিকে পেছন থেকে উদ্দেশ্য করে বলছেন, দেখে আসো, চাটা খেয়ে নাও। না আন্টি, আসলে আমার এখনই বাড়িতে যেতে হবে। তন্মধ্যেই ববির ঠান্ডা চায়ের কাপটা হাতে নিয়ে লিলি সোনিয়া আহমেদকে উদ্দেশ্য করে ক্ষীণ স্বরে বলল, চাচি, ওনার চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি কি গরম করে দিব? আমি এক্ষুনি তোকে বলতাম, এর পূর্বেই তুই বুঝে গেলি। যা তাড়াতাড়ি গরম করে নিয়ে আয়। লিলি রান্নাঘরের দিকে পা বাড়াতেই সোনিয়া আহমেদ ববিকে ইশারা করে মৃদু হেসে বলল, বসো ববি, চাটা খেয়ে যাও। জুবাইর আহমেদ মুখে পরোটা নিয়ে ববিকে অস্পষ্ট স্বরে বললেন, ববি বসো, চাটা খেয়ে নাও। আপত্তি সত্ত্বেও ববি চেয়ার টেনে বসল। সোনিয়া আহমেদ ববির পাশের চেয়ার টেনে বসলেন আর তৃষ্ণার্ত গলাটা পানি দিয়ে ভিজিয়ে মলিন হেসে বললেন, এই যে মেয়েটা দেখলে, ওর নাম লিলি, আমার ভাসুরের মেয়ে, গ্রাম থেকে এসেছে। একেবারের জন্য নাকি বেড়াতে এসেছে? আরে না না, একেবারের জন্য আসবে কেন, কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। গ্রামে ওর মা বাবা আছে না। ও আচ্ছা, বেড়াতে এসেছে। এই প্রথম আমাদের বাড়িতে এলো, বুঝলে? তাই বললাম কয়েকদিন থেকে যেতে। আমার ছেলে মেয়েরও তো মন চায় যারা তো বোনের সাথে সময় কাটাতে, দুষ্টু মিষ্টি খুনসিটি করতে, তাই আরও বিশেষ করে রেখে দিলাম। ববি এইদিক ওইদিক তাকিয়ে ফের স্ত্রীর দৃষ্টিতে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে বললেন, আপনার মা বাবা বাড়িতে নেই? না, গতকাল রাতে কক্সবাজার ট্যুরে গেছেন বাবার অফিস থেকে। অবশ্য মা বাবা বলেছিলেন রেশমি রনকে সাথে নিয়ে যেতে, তবে আমিই বাদ সাধলাম। কিছুদিন পরেই ওদের সেমিস্টার পরীক্ষার পূর্বে পড়ালেখায় কোনো বিলম্ব করতে চাইনি। ববি তিক্ততা নিয়ে মনে মনে বিড়বিড়িয়ে বলল, আপনার তো সব বিষয়ই বাড়াবাড়ি। 2 বছর ধরে আমি ওদের গাইড করছি, শুক্রবার বাদে আজ পর্যন্ত আপনাদের কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে দেখলাম না। কোনো কারণে অন্তত একদিনের জন্য প্রাইভেট মিস করতে দেখলাম না। প্রতিবার আমাকেই বাহানা দিয়ে 1-2 দিনের জন্য গ্যাপ দিতে হয়। ছেলে মেয়েদের জ্বর থাকলেও কান মলে পড়াতে বসান, পড়তে মন না চাইলেও বকাঝকা করে পড়তে বসান। উপরওয়ালা জানেন উনি কোন মাটি দিয়ে আপনাকে তৈরি করেছেন। তন্মধ্যেই লিলি গরম চা নিয়ে ববির সম্মুখে চাটা রাখল। লিলির ঘর্মাত্ম ক্লান্ত মুখটাতেও ববি এক ধরনের মাদকতা খুঁজে পাচ্ছে। অপলক দৃষ্টিতে ববি লিলির দিকে তাকিয়ে শুকনো মুখে ম্লান হাসি ফুটিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, এবার তো আমার রোজই নিয়ম করে টিউশনে আসতে হবে পুতুল বউ, শুক্রবারও গ্যাপ দেওয়া যাবে না। হাজার প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই ববি ঠিক ছুটে আসবে। কোনো পিছুটানেই ববিকে আটকে রাখতে পারবে না লিলির টানে, পুতুল বউয়ের টানে। ববি ঠিক সকল প্রতিকূলতা উপেক্ষা করে তার 2 চোখের তারায় জ্বলে উঠবে। ক্লান্তিহীন দৃষ্টিতে ববি লিলির দিকে তাকিয়ে আছে। লিলি মাথা নিচু করে ববিকে উদ্দেশ্য করে মলিন স্বরে বলল, চাটা জলদি খেয়ে নিন ববি ভাই, নতুবা ফের ঠান্ডা হয়ে যাবে। সোনিয়া আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বললেন, এই তুই ববিকে ববি ভাই বললি কেন? ববির নাম ধরে ডাকলি কেন? লিলি ভয়ার্ত দৃষ্টিতে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে নিচু আওয়াজে বলল, তাহলে কি বলে ডাকবো চাচি? স্যার ডাকবি, স্যার। রেশমি আর রনক যা ডাকে তা। জুবাইর আহমেদ গলা খাকিয়ে বললেন, হ্যাঁ স্যারই ডাকবি, স্যারই ভালো। আগে থেকে স্যারটাকে প্র্যাকটিস করে রাখতে হবে তো নাকি? বলা যায় না, ভবিষ্যতে হয়তো এই ডাকটাই কাজে লাগতে পারে।
সোনিয়া আহমেদ কৌতূহলী হয়ে জুবায়ের আহমেদকে বললেন, এই আগে থেকে প্র্যাকটিস করে রাখবে মানে কি বলতে চাইলে তুমি? তন্মধ্যেই ববির নাকে মুখে উঠল। চায়ের প্রথম চুমুকেই সোনিয়া আহমেদের খড়তর কথা শুনে ববির গলাগহরে চাটা ঠাঁই পেল না, উল্টে বেরিয়ে এলো। কাস্তে কাস্তে ববি প্রসঙ্গ ঘোরানোর জন্য প্যারেশান হয়ে পানির গ্লাস এগিয়ে দেওয়া সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে বলল, আন্টি, আজ সন্ধ্যায় আমি রেশমি রনককে পড়াতে আসব। মূলত এই কথাটা বলার জন্যই এই সময়ে আসা। কথার মার প্যাচে আসল কথাটা বলতে ভুলেই গেছিলাম। তৎক্ষণাৎ সোনিয়া আহমেদ চোখ দুটো প্রকাণ্ড করে দাঁতের পাটি বের করে হেসে বললেন, সত্যি ববি, তুমি শুক্রবারও রেশমি রনককে পড়াতে আসবে? ওইদিকে রেশমি রনক অগ্নিশর্মা হয়ে ববির দিকে তাকিয়ে আছে। হাবভাব থেকে মনে হচ্ছে এক্ষুনি হাতে থাকা কাঁটা চামচ দিয়ে ববিকে থেতলে দেবে। লিলি এবং জুবায়ের আহমেদ মুখ চেপে হাসছে রেশমি রনকের মুখভঙ্গি দেখে। লিলি বাঁকা হেসে পাশাপাশি বসে থাকা রেশমি রনকের কানে ফিসফিসিয়ে বলল, আহারে, ছুটির দিনেও আজ তোমাদের পড়তে হবে, কপাল দেখো। দুইজনের রাগান্বিত চোখে লিলির দিকে তাকালো। লিলি তড়িঘড়ি করে ওড়না দিয়ে হাসি চেপে সোজা দণ্ডায়মান হয়ে গেল। চাটা কোনো রকমে একটানে শেষ করে ববি চেয়ার ছেড়ে উঠে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে বেশ ব্যস্ত ভঙ্গিতে বলল, জি আন্টি, সত্যি কিছুদিন পরেই তো রেশমি রনকের সেমিস্টার এক্সাম, তাই এই সময়টাতে হেলা করতে চাইছি না। কিন্তু শুক্রবারে তো তুমি ফ্রেন্ডসদের নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দাও, এর কি হবে? ট্যুর ছাড়া তো তুমি একটা সপ্তাহ কল্পনা করতে পারো না। আর গতকাল তুই এই বলে আধ ঘন্টা পূর্বে রেশমি রনককে ছুটি দিয়ে গেলে তুমি নাকি মধ্যরাতের দিকে ট্যুরে যাবে। ববি ছটপটে ভাব নিয়ে পেছনের চুলগুলো টেনে মনে মনে বলল, ধ্যাত, এই মহিলা দেখছি গোয়েন্দা রানী, পরপর প্রশ্ন করেই যাচ্ছে। কিভাবে বলি মধ্যরাতে পুতুল বউকে দেখে আমার ট্যুরে যাওয়া ভেস্তে গেছে। বন্ধুরা সবাই আমাকে ছেড়েই ট্যুরে চলে গিয়েছে। মৌনতা ভেঙে ববি স্পষ্ট স্বরে সোনিয়া আহমেদকে বললেন, আসলে আন্টি হয়েছে কি, কোনো কারণে ট্যুরে যাওয়াটা আমার ভেস্তে গেছে, তাই ভাবলাম রেশমি রনককে আজ সন্ধ্যায় 1 ঘন্টা সময় দেই। খুব ভালো ববি, আমি ভীষণ খুশি। তাহলে আজ সন্ধ্যায় তুমি আসছো, তাই তো? ববি শুকনো একটা ঢোক গিলে বলল, জি আন্টি। পাশের বাড়ি ঝর্ণার ছেলেকেও কি আজ পড়াবে? ববি ইতস্তত বোধ করে বলল, না 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 আন্টি, পল্লবকে আজ পড়ানো যাবে না, ওরা তো বেড়াতে গেছে। এই ঝর্ণাটা না আসলে একটা ব্যাখ্যা, ঘন ঘন শুধু বেড়াতে যায়, মানে ছেলের পড়ালেখা নিয়ে কোনো আগ্রহই নেই। হয়তো। আচ্ছা আন্টি, এবার আমি আসি। ঠিক আছে বাবা, সন্ধ্যায় দেখা হবে। ববি সদরদরজা দিয়ে মন নিতেই সোনিয়া আহমেদ লিলিকে ডেকে বললেন, যা তো লিলি, ববি বের হওয়ার পর দরজাটা বন্ধ করে আসিস। হারিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। ববি সদর দরজা থেকে প্রস্থান না হওয়ার পূর্ব মুহূর্তে পিছু ঘুরে লিলির দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে ছোট আওয়াজে বলল, রাতে দেখা হচ্ছে। আরেকটা কথা, শুভ্র অবয়বে কৃষ্ণরঞ্জ আপনার চিরাচারিত সৌন্দর্যকে 3 গুণ বাড়িয়ে দিচ্ছে, একদম বিমোহিত হওয়ার মতো। লিলি ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে বলল, বিমোহিত? আমাকে বললেন? আপনি ছাড়া তো আশেপাশে কেউ নেই। বোধগম্য হলে না কিন্তু। ববি মলিন হেসে বলল, কিছু না, আসছি। ববি প্রস্থান নিল। লিলি কৌতূহলী দৃষ্টিতে ববির যাওয়ার পথে তাকিয়ে রইল। দরজা আটকে লিলি খাবার টেবিলে বসলো, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। অপর প্রান্তে ববি উদাস চিত্তে ফুটপাতের পাশ ঘেঁষে হাঁটছে। অজান্তেই সে মিটিমিটি হাসছে, ভাবছে কখন সন্ধ্যা হবে, কখন সে তার পুতুল বউয়ের সান্নিধ্যে নিজের উতলা মনকে প্রসন্ন করবে। প্রতিটা প্রহর যেন তার কাছে দম আটকে আসার অনুভূতির মতন লাগছে। তক্ষুনি গলির মোড়ে থাকা বিশাল প্লেগ্রাউন্ড থেকে একদল কিশোর ছেলে ববিকে গলা ছেড়ে ডেকে বলছে, বাবি ভাইয়া।
ববি নিজের খেয়ালে এতটাই ডুবন্ত ছিল যে কোনো আওয়াজই তার কানে প্রবেশ করছিল না। কিশোরগুলো ফের একজোট হয়ে গলার সমস্ত জোর দিয়ে ডেকে বলল, বাবি ভাইয়া। ববির টনক এবার নড়ল। পাশ ফিরে গলির মোড়ে তাকাতেই কিশোর ছেলেগুলো ফের চেঁচিয়ে বলল, বাবি ভাইয়া আজ খেলবে না? ববি এক ছুটে রাস্তার ওপাশে গিয়ে ছেলেগুলোর সম্মুখে দাঁড়িয়ে একটা ছেলের হাত থেকে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ব্যাটটাকে চোখ ঘুরিয়ে দেখছে আর উল্লাসে চেঁচিয়ে বলছে, ইয়েস, খেলা হবে। ছেলেগুলো খিলখিলিয়ে হেসে বলল, চলো তবে শুরু হওয়া যাক। ববি ব্যাটে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বেশ ভাব নিয়ে বলল, প্রথমে কিন্তু আমি ব্যাটিং করব। কিশোর দল থেকে একটা 10 বছরের ছেলে মাথায় ক্যাপ পরে গম্ভীর স্বরে বলল, তুমি তো সবসময় প্রথম ব্যাটিং করো ববি ভাই, আমাদের কাউকে সুযোগই দাও না। ববি ব্যাটটা হাতে তুলে নিয়ে ব্যাটিং করার ভঙ্গি নিয়ে বলল, আচ্ছা যা, আজ তোকে প্রথমেই ব্যাটিংয়ের চান্স দিলাম, কেন বলতো? কিশোর ছেলেটা দাঁতের পাটি বের করে হেসে বলল, কেন কেন? ববি বল ছাড়াই ব্যাটিং করছে আর একগাল হেসে বলছে, কারণ আজ তোদের ববি ভাই ভীষণ খুশি। কিশোর ছেলের দল খুশিতে উল্লাসিত হয়ে খেলায় মনোনিবেশ করল। ববি ও লিলিকে কিছু মুহূর্তের জন্য ভুলে খেলায় মনোযোগ দিল। দুপুর 11টা। লিলি ছাদে উঠে রেশমি আর রনকের সাথে লুকোচুরি খেলছে। মই বেয়ে 3 তলার একতলা বাড়ির ছাদে উঠেছে। ছাদ থেকে গলির মোড়ে প্লেগ্রাউন্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে। লিলির চাচার বাড়ি থেকে প্লেগ্রাউন্ডটা বেশি দূর হবে না। লিলি এবং রেশমি টাঙ্কির পেছনে লুকিয়ে রনকের সাথে লুকোচুরি খেলছে। রনক কিছুতেই তাদের ধরতে পারছে না। রনক যে দিকটায় আসছে তারা দুইজনে দৌড়ে এর উল্টো দিকটায় যাচ্ছে। মুখ চেপে হেসে দুইজন গলির মোড়ের প্লেগ্রাউন্ডের দিকে তাকাতেই চুপ হয়ে গেল। রেশমি ভয়ে কেঁপে কেঁপে লিলির কানে ছোট্ট আওয়াজে বলল, দেখেছো আপু, স্যার খেলছে, আমাকে এখানে দেখে নিলেই বকবে। কেন বকবে? উনিও তো খেলছেন, এখানে দোষের কি আছে? দোষটা খেলার না, দোষটা হলো ছাদে ওঠার। আমরা 2 ভাই বোন সবসময় ছাদে উঠে খেলি, তো কখন না কখন অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যাই। সেজন্য আম্মু স্যারকে বলে দিয়েছেন, স্যার যেন আমাদের এ বিষয়ে শাস্তি দেন। এজন্য স্যার শাস্তি স্বরূপ আমাদের 2 ভাই বোনকে গুনে গুনে 200 বার কান ধরে উদ্বাস করিয়েছেন। এরপর থেকে আমরা আর ছাদে উঠি না। তবে আজ তোমাকে পেয়ে ছাদে উঠলাম, উঠেই তো মুসিবতে ফেসে গেলাম। স্যার যদি এখন আমাদের দেখে নেন। আরে দেখবি না, তুমি এত ভয় পাচ্ছ কেন? ওনাকে এমন ভয় পাওয়ার কি আছে? তুমি স্যারের ছাত্রী হলে বুঝতে আপু, স্যার কতটা ভয়ঙ্কর। স্যার কি সত্যি ভীষণ রাগী? ভীষণ রাগী। স্যারের আম্মু, বড় বোন সবাই স্যারকে ভীষণ ভয় পান। কই, ওনাকে দেখে তো এতটা রাগী মনে হয় না। স্যারের রাগ আতের মধ্যে, বুঝলে? উনি ওনার রাগ সহসা প্রকাশ করেন না। ও আচ্ছা। চলো আমরা ছাদ থেকে নামি। তন্মধ্যেই আকাশ জুড়ে বৃষ্টির আনাগোনা শুরু হলো। রোদ কেটে এত শীঘ্রই আকাশের বাদলের তাণ্ডব শুরু হবে কারোরই হয়তো বোধগম্য ছিল না। শ্রাবণের দিনগুলো এমনই, আকাশ এই ভালো তো এই খারাপ। রেশমি রনকের হাত ধরে দৌড়ে মই বেয়ে ছাদ থেকে নেমে গেল। তারা দুইজনই জানে বৃষ্টিতে ভিজলে তাদের মা তাদের আস্ত রাখবে না। লিলি এখনও ছাদে দাঁড়িয়ে প্লেগ্রাউন্ডের দিকে একদিনে তাকিয়ে আছে। রেশমি রনকের হাঁক ডাক তার কান অবধি পৌঁছাচ্ছে না। ববি কিশোরদের সাথে বৃষ্টিতে ভিজে দৌড়ঝাঁপ সাথে হই হুল্লোড় করছে এবং খেলছেও। এই মুহূর্তে ববিকে কিশোরদের মতোই বেপরোয়া মনে হচ্ছে। প্যান্টের নিচের দিকটা বোটে ববি টানুকের অনেকটা ওপরে উঠিয়ে রেখেছে। শার্টের হাতাজোড়া ফুল করে কোনোই অবধি গুজে রেখেছে। ব্যাট হাতে নিয়ে কিশোরদের সাথে সে লাফাচ্ছে,
আর প্রাণবন্ত হাসিতে ফেটে পড়ছে। চুলগুলো লেপ্টে কপালের সাথে মিশে আছে। সিক্ত অবস্থায় ববির সর্বাঙ্গে শুভ্রতা স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। এক অমায়িক সৌন্দর্যতে ববি প্রস্ফুটিত হচ্ছে। লিলি অপলক দৃষ্টিতে ববির প্রাণোচ্ছলতায় ভরা উচ্ছ্বাস দেখছে। দৌড়ঝাঁপের মাঝেই অকস্মাৎ ববির চোখ গেল ছাদে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা লিলির দিকে। যদিও দূর থেকে লিলিকে স্পষ্ট দেখছে না ববি, তাও অস্থির দৃষ্টিতে ববি লিলির দিকে তাকিয়ে আছে। আশেপাশে ভিড় জমে থাকায় কিশোররা ববিকে নিয়ে চারপাশ ঘুরছে আর ববিকে হাত দিয়ে ঠেলছে। ববি সমস্ত ভিড় ভাট্টা শোরগোল সব কিছুকে উপেক্ষা করে লিলির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। লিলি অকস্মাৎ ববির থেকে চোখ ফিরিয়ে ভেজা শরীর থেকে ছাদ থেকে প্রস্থান নিতেই প্লেগ্রাউন্ড থেকে ববির গলার সমস্ত জোর দিয়ে চেঁচিয়ে বলল, লিলি। ববির গলা ফাটানো ডাকটা লিলির কান অবধি পৌঁছে গেল। লিলি ভেজা চোখে কৌতূহল নিয়ে পিছু ফিরে প্লেগ্রাউন্ডে ববির দিকে তাকালো। ববি মৃদু হেসে ইশারা করে বলল, ছাদে আরেকটু থেকে যেতে। ববির ইশারা না বুঝে লিলি হাত দিয়ে উল্টো ববিকে ইশারা করে বলল। বুঝিনি কিছু। তন্মধ্যেই সোনিয়া আহমেদের খড়তর গলার স্বর লিলির কানে এলো। সোনিয়া আহমেদ বাড়ির ছাউনিতে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে লিলিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলছেন, লিলি, তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আয় বলছি। জ্বর বেঁধে গেলে ওষুধের বাড়তি খরচ কোত্থেকে সংস্থান হবে শুনি? লিলি উদ্বিগ্ন স্বরে মইয়ের দিকে পা বাড়াচ্ছে আর বলছে, আসছি চাচি। লিলি হম্বিতম্বি হয়ে মই বেয়ে বাড়ির ছাউনিতে দাঁড়ালো। মাথা নিচু করে সে অপরাধী ভাব নিয়ে সোনিয়া আহমেদের সম্মুখে দাঁড়িয়ে আছে। সোনিয়া আহমেদ প্রখর রেগে বললেন, যা রুমে যা, তাড়াতাড়ি জামাটা পাল্টে নে। জ্বর বাঁধিয়ে বসলে সেবা যত্ন করবে কে? ওষুধপত্রের খরচ বহন করবে কে শুনি? লিলি কাপা চোখে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে ছোট আওয়াজে বলল, বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে আমার চাচি, তুমি চিন্তা করো না, কোনোরূপ অসুখ বাঁধবে না আমার। সোনিয়া আহমেদকে পাশ কাটিয়ে লিলি ওয়াশরুমে প্রবেশ করতেই সোনিয়া আহমেদ পেছন থেকে ডেকে বললেন, জামা ছাড়া ওয়াশরুমে কি কি করবি? জামাটা নিংড়ে আবার পরে নিব চাচি। এই, তোর মাথায় কি ঘিলু নেই? ভেজা জামাটা আবার পরবি? জ্বর বাঁধানোর বুদ্ধি না? সোনিয়া আহমেদ ফের বিরক্তি নিয়ে বললেন, দেখি দাঁড়া একটু, রেশমির একটা জামা এনে দিচ্ছি। ইতোমধ্যেই রেশমি হাতে এমব্রয়ডারি কাজ করা গাঢ় নীল রঙের সুন্দর একটা সালোয়ার স্যুট নিয়ে লিলির সম্মুখে দাঁড়িয়ে বলল, নাও আপু, এই জামাটা পরে নাও, রংটায় তোমাকে ভীষণ মানাবে। কিছুদিন হলো জামাটা কিনেছি, মেবি একবার পরেছি জামাটা, এরপর থেকে আর পরা হয়নি, আর আজ তোমাকে দিলাম। না রেশমি, জামাটা রেখে দাও। কোনো পুরাতন জামা থাকলে দাও, দেখেই বোঝা যাচ্ছে জামাটা তোমার ভীষণ পছন্দের। রেশমি হাত দিয়ে ঠেলে লিলিকে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করিয়ে বেশ ব্যস্ত স্বরে বলল, উফ যাও তো আপু, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। রেশমির জোড়াজুড়িতে লিলি বাধ্য হয়ে জামাটা নিয়েই ওয়াশরুমে প্রবেশ করে দরজা আটকে দিল। সোনিয়া আহমেদ রাগে গজগজ করে রেশমির মুখোমুখি দাঁড়িয়ে বললেন, দরদ খুব উতলে পড়ছে না রে? আলমারিতে শুধু নতুন সব জামাই আছে, পুরাতন কোনো জামা নেই। লিলিকে কেন নতুন জামাটা দিতে গেলি? রেশমি কাপা স্বরে মাথা নিচু করে বলল, পুরাতন জামা আপুকে কিভাবে দেই আম্মু? আপু তো আমার চাচাতো বোন, খারাপ লাগছিল, তাই নতুন জামাটাই দিলাম। আগামী 1 বছর তুই কোনো নতুন জামা পাবি না, কথাটা মাথায় রাখিস। রেশমি কোনো প্রত্যুত্তর না করেই পিছু ঘুরে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। তুষার রেগে সোনিয়া আহমেদ রান্নাঘরে প্রবেশ করে ছুরি দিয়ে বরবটি কাটছেন আর বলছেন, কবে যে 1 সপ্তাহ শেষ হবে ওপর ওয়ালাই জানেন। ছেলে মেয়েগুলো বিগড়ে যাচ্ছে ওই মেয়ের জন্য, মুখে মুখে তর্ক করা শিখে গেছে, কিছু বললেই সাপের মতো ফনা তোলে। খানিক থেমে উনি ফের বললেন,
কোথায় রান্নাঘরে এসে আমাকে একটু সাহায্য করবে, হাতে হাতে কাজ করে দিবে তা নয়, এত বড় যুবতী মেয়ে হয়ে গেছে বৃষ্টিতে ভিজতে, সাথে আবার আমার ছেলে মেয়ে দুটোকেও নিয়ে গেছে। আজ যদি ওই মেয়েকে দিয়ে আমি রান্নার কাজ না করাই তবে আমার নামও সোনিয়া না। আধ ঘন্টা পর লিলি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ভেজা জামাগুলো ব্যালকনির গ্রিলে ছড়িয়ে লিলি ভেজা চুলে রান্নাঘরে প্রবেশ করতেই সোনিয়া আহমেদ কটমট করে বললেন, দুপুরে বরবটি আর মাছ রান্না করেছি। তোর চাচা বলেছেন মুরগির মাংস রান্না করতে, তুই কি বলিস? মুরগির মাংস খাবি? না চাচি, বরবটি আর মাছই ঠিক আছে। না থাক, তোর চাচা শুনে রাগ করবেন। ফ্রিজ থেকে মুরগি নামিয়ে রেখেছি, রান্না করে দিব। সোনিয়া আহমেদের পাশে দাঁড়িয়ে লিলি ব্যস্ত স্বরে বলল, তুমি যাও চাচি, আমি রান্না করছি। না থাক, পরে তো বলবে চাচি তোকে দিয়ে কত কাজ করিয়েছে। আমাকে দেখে কি তোমার এমন মনে হয় চাচি? না, তবু বললাম। বলতে হবে না, তুমি যাও, আমি রান্না করছি। পারবি তো? পারবো চাচি, রান্না করার অভ্যেস আছে আমার। অহেতুক বৃষ্টিতে না ভিজে তখনই আমাকে একটু সাহায্য করতি, তাহলে এতক্ষণ রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত, আর তোরও অকারণে কথা শুনতে হতো না। ভুল হয়ে গেছে চাচি, আর কখনো হবে না। রান্নাঘর থেকে সোনিয়া আহমেদ প্রস্থান নিচ্ছেন আর বলছেন, ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে রান্না কর। ওয়াশরুমে এক বালতি কাপড় ভেজানো আছে, আমি কাপড়গুলো ধুয়ে আসছি। আচ্ছা চাচি। লিলি মনোযোগ দিয়ে রান্না করছে। দুপুর 1টায় লিলির রান্না কমপ্লিট হলো। সোনিয়া আহমেদ তন্মধ্যে বাড়ির অন্যান্য কাজ কমপ্লিট করে নিলেন। জুবায়ের আহমেদ ওনার অফিস কলিগদের সাথে দেখা সাক্ষাৎ করে দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরে এলেন। খাবার টেবিলে সবাই খাবারের স্বাদে বিভোর। লিলির রান্নার হাতের প্রশংসায় স্বয়ং সোনিয়া আহমেদও পঞ্চমুখ। মনে মনে ভীষণ তৃপ্ত লিলি। সবাই খাবারটা তৃপ্তি করে খেতে পেরেছে, এটাই হলো তার সবচেয়ে বড় পাওয়া। সন্ধ্যা 7টা। ববি উচ্ছ্বাসিত মনে নিষ্কালো রঙের শার্ট পরিহিত অবস্থায় ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে চোখে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার পিপাসা নিয়ে জুবায়ের আহমেদের বাড়ির সদর দরজার সামনে দণ্ডায়মান। সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে ববি কলিং বেল চাপতেই সোনিয়া আহমেদ দরজা খুলে দিলেন। মুহূর্তেই ববির প্রাণোচ্ছলতায় ভরা হাসি মুখটা বিষণ্ণতায় মিলিয়ে গেল। মুখে গম্ভীরতার ছাপ ফুটিয়ে ববি মাথা নিচু করে সোনিয়া আহমেদের পাশ কাটিয়ে স্টাডি রুমের দিকে অগ্রসর হতেই সোনিয়া আহমেদ পেছন থেকে ববিকে ডেকে বললেন, ববি শোনো। ববি পিছু ফিরে তাকাতেই সোনিয়া আহমেদ হালকা হেসে বললেন, আজ তুমি ডিনার করে এরপরেই বাড়িতে যাবে, কোনো রকম বাহানা চলবে না কিন্তু। এদিকে ববি ব্যস্ত পুরো বাড়িতে চোখ বুলাতে। হস্তির চোখে সে বাড়ির প্রতিটি আনাচে কানাচে লিলিকে খুঁজছে। উত্তেজনায় তার সমস্ত শরীরের লোমকূপ শিউরে উঠছে। ববি আন্দাজ করতে পারছে লিলি বাড়িতে নেই। থাকলে নিশ্চয়ই এতক্ষণে ববির চোখে একবার হলেও লিলির ছায়া পড়ত। ববির বুকের বাপাসটা এতক্ষণে জানান দিয়ে দিত। ববির এহেন অস্বাভাবিক কার্যকলাপে সোনিয়া আহমেদ খানিক কৌতূহলী হয়ে ববির দিকে তাকিয়ে বললেন, কাউকে খুঁজছো ববি? ববি খানিক থতমত খেয়ে এক নিঃশ্বাসে বলল, না আন্টি, আপনি বলুন না, কি যেন বলছিলেন। আজ তুমি আমাদের বাড়িতে ডিনার করে যাবে, পোলাও মুরগি সব রান্না করেছে, রাতে আমরা একসাথে বসে খাবো। ববি ইতস্তত বোধ করে বলল, না আন্টি, আজ আপুর বাড়িতে ডিনার করতে হবে। আসলে জিজু আজ দেশে ফিরছেন, মূলত ওনার সাথেই দেখা করতে যাওয়া। সোনিয়া আহমেদ মুখটা শুকনো করে বললেন,